এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইউটিআই নিয়ে পড়বো। আমরা একটু এটার দিকে তাকাই, একটু আমি অন্য দিক থেকে পড়িয়ে আসি। ইউটিআই প্রথমত 3-4টা ভাগ আমি পড়বো। আশা করি একটু ধারণা নিতে হবে, ধারণা নিলেই পড়াটা সোজা হবে। পড়াটা সোজা হলে আমরা তখন ডেভিডসনটা পড়বো, তখন মোটামুটি এটা ভালো লাগবে। আমি এর আগেও এটা পড়িয়েছিলাম মনে হয়। তো জুমে কিন্তু ক্লাস আধা ঘন্টার বেশি নেওয়া যায় না, রেকর্ড করা যায় না। আমি যতটুকু সম্ভব একটু তাড়াতাড়ি পড়াবো, কারণ একটু পরে এটা যেহেতু পেইড না, তার কারণে আমাদের ইউটিআই আমি মূলত 3 ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে ইউটিআই যদি আমার কাছে কোনো সিমটম না নিয়ে আসে, কিন্তু ইউরিনে আমি দেখতে পেলাম যে তার ব্যাকটেরিয়া আছে বা কালচারে, তখন আমি যেহেতু কোনো সিমটম নাই, এটার নাম দিব অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া। তো এখানে ইনভেস্টিগেশন করলে যেহেতু তার কোনো সিমটম নাই, সিমটম পাবো না, ইউরিন সিএস পজিটিভ হবে, তবে সেই ক্ষেত্রে ইকোলাই 75% থাকে, এখানে কোনো সিমটম থাকে না। আর যদি এমন হয় যে সিমটম আছে কিন্তু ইউরিন সিএস এ তেমন কোনো ব্যাকটেরিয়া পাওয়া গেল না, সেটা হচ্ছে ইউরেথ্রাল সিনড্রোম। ইউরিন সিএস নেগেটিভ থাকে, সেটা আসলে এখানে সিমটম আছে কিন্তু ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে না কেন? ব্যাকটেরিয়া আসলে এমন কিছু ব্যাকটেরিয়া এখানে গ্রো করছে যেগুলা কালচারে ধরা পড়ে না। এই মূল কথাটা হচ্ছে এইটা। তো এই জন্য এটাকে ইউরেথ্রাল সিনড্রোম বলা হয়, যেহেতু সিমটম আছে সিনড্রোম, এবং সেটা ক্ল্যামাইডিয়া হওয়ার সম্ভাবনা, এটা ইউরেথ্রাইটিস সিস্টাইটিস এগুলা করে। আরেকটা হচ্ছে সিমটমও আছে, ব্যাকটেরিয়া আছে, সেটা হচ্ছে মেন ইউটিআই। সেটা আমরা ইউটিআই লোয়ার ইউটিআই বলতে ইউরেথ্রাইটিস সিস্টাইটিস প্রোস্টেট, মানে প্রোস্টেটের নিচে মেইনলি যে জিনিসটা সেটাকে বোঝাচ্ছে। আর প্রোস্টেটের উপরে আপার ইউটিআই, যেটাকে পাইলোনেফ্রাইটিস বলা হয়, সেটা 3টা ট্রায়াড আছে, লয়েন পেন, ফিভার এবং টেন্ডারনেস। এটা হচ্ছে পাইলোনেফ্রাইটিস আমরা আরো করবো। পাইলোনেফ্রাইটিস স্পেশাল 2টা পাইলোনেফ্রাইটিস আছে, সেটা আমরা পরে করবো। তো এখানে জানার যে বিষয়টা, যে যেই রোগীর কোনো সিমটমই থাকবে না, তো তার ইউরিন অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার কথা বলছি, যে রোগীর কোনো সিমটমই থাকবে না, সে আমার কাছে কেন আসবে? এটা একটা প্রশ্ন। আসল কথা হচ্ছে যে এটার কোনো অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া যেটা, এটার কোনো ট্রিটমেন্ট আমি দিব না। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া যেটা, এটার কোনো ট্রিটমেন্ট আমি দিব না। তবে 3 ক্ষেত্রে দিতে হবে। সেটা হচ্ছে প্রেগনেন্সিতে, অ্যান্টিনাটাল চেকআপে আমরা ইউরিন আরএমই করি সেখানে। তারপরে বয়স 5 বছরের বাচ্চার নিচে, এই দুইজনই ইমিউনো কম্প্রোমাইজ থাকে। আর ইমিউনো কম্প্রোমাইজ নতুন আরো একটা পয়েন্ট আছে, যে রেনাল ট্র্যাক্টে যদি কারোর প্রবলেম থাকে, অ্যাবনর্মালিটি থাকে, তখন আমি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া যদি ইনসিডেন্টালি পেয়ে যে আমি ট্রিটমেন্ট দিতে হবে। আর ইউরেথ্রাল সিনড্রোমেরও আমরা ট্রিটমেন্ট দিতে হবে। কোন অ্যান্টিবায়োটিক দিবে এটা নিয়ে একটু আলোচনা করব। সিমটোমেটিক ব্যাকটেরিয়াও আলোচনা। তো জাস্ট আমি একটু ধারণা দিলাম। এখন আমরা একটু ডেভিডসনে যাই। ডেভিডসনে এই যে ইনফেকশন অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট, তো ইনফেকশন অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট, এইখান থেকে আমি কয়েকটা কথা বলবো, জাস্ট কথাগুলো একটু শুনতে হবে। ডেভিডসনের দিকে পরে তাকাইতে হবে, আগে শুনতে হবে। যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা মূলত ওই ইউরেথ্রাইটিস আর সিস্টাইটিস কে বোঝায়, তবে ফিমেলদের বেশি হয়, মেলদের কম হয়। এবং মেলদের ইউটিআই কিন্তু আনকমন, তবে যাদের বয়স ইমিউনো কম্প্রোমাইজ, যারা মানে বয়স 60-এর উপরে, অথবা যাদের বয়স যারা কম বয়স্ক, তাদের ইউটিআই হয় ইমিউনো কম্প্রোমাইজেশনের কারণে। তো মেইনলি যে জীবাণুটা দিয়ে হয় সেটা হচ্ছে ইকোলাই, এবং এটা ব্লাডারের ইউরেথ্রা থেকে ব্লাডারে অ্যাসেন্ট হয়ে আস্তে আস্তে এটা ইনফেকশনটা হয়। আর ফিমেলদের কেন বেশি হয়, এটা হচ্ছে কোশ্চেন। এটার অ্যান্সার সুন্দর করে 2টা অ্যান্সার দিতে হবে। যে প্রোস্টেটিক যে সিক্রেশন, সেটা কিন্তু ব্যাকটেরিওসিডাল। তো এই প্রোস্টেটিক, যেহেতু ফিমেলদের প্রোস্টেট থাকে না, তো ফিমেলদের যেহেতু প্রোস্টেট থাকে না, তাদের এই প্রোস্টেটিক সিক্রেশনও নাই, এবং না থাকার কারণে তাদের ইউটিআই বেশি হয়। এবং সেক্সুয়াল ইন্টারকোর্সে অনেকেই বলে যে ইউটিআই, আসলে এখানে মাইনর ইউরেথ্রাল ট্রমা হয়, এবং সেক্ষেত্রে পেরিনিয়াম থেকে ব্লাডারে ইনফেকশনটা গ্রো করে। তো এইখানে মেইনলি যে সিমটম গুলা নিয়ে আসে, যদি সিস্টাইটিস বা ইউরেথ্রাইটিস যেটাই হোক, ওই যে ফ্রিকোয়েন্সি অফ মিচুরেশন, মানে হচ্ছে তার
আর ইউরেথ্রা ডিসইউরিয়া হবে, পেইনফুল হবে, তারপরে আর্জেন্সি হইতে পারে, তারপরে সুপ্রাপিউবিক পেইন হইতে পারে। আর অনেক সময় একটা শব্দ ইন্টেন্স ডিজায়ার টু পাস ইউরিন, এরকম একটা শব্দ ইউজ করে। আচ্ছা, তো মাঝে মধ্যে আনপ্লিজেন্ট কালার এবং হেমাচুরিও থাকতে পারে। তো এইখানে আমি যেটা ইউরেথ্রাল সিনড্রোমও পড়িয়েছি আর অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়াও পড়িয়েছি, এটা বিশদ আলোচনা আছে। আমি একটু দাগাবো, জাস্ট একটু দাগে নিতে হবে। যে প্রিভিলেন্স অফ ইউটিআই এই যে উইমেনদের সবচেয়ে কমন, এবং সেটা হচ্ছে মেইনলি ইউটিআই বলতে দুইটা জিনিসকে বোঝায়, এবং এটা ফার্স্ট ইয়ার অফ লাইফ মানে বাচ্চা এবং ম্যান ওভার 60 ইয়ার্স কে বোঝায়। এটা আমি পরে পড়তেছি। তারপরে প্যাথোফিজিওলজিতে ইউরিন হচ্ছে এক্সিলেন্ট কালচার, এবং এটা উপরের দিকে এই ভাইরাসটা অ্যাসেন্ড করে, এই যে ইউরিনারি ব্লাডার, এই যে ইকোলাই উপরের দিকে অ্যাসেন্ড করে, এবং এটা ফিমেলদের কেন বেশি হয় দেন মেন, এটা হচ্ছে ইউরেথ্রা শর্টার, এটা আমরা জানি। আর অ্যাবসেন্স অফ এই যে প্রোস্টেটিক সিক্রেশন, আর সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা, সেটা মাইনর ইউরেথ্রাল ট্রমা করে, মাইনর, বেশি কিছু না। তারপরে সেটা পেরিনিয়াম থেকে ইউরিনারি ব্লাডারে হয়। টিপিক্যাল ফিচার ওই যে বললাম, যেটা আর্জেন্সি থাকতে পারে, ডিসইউরিয়া থাকতে পারে, ইন্টেন্স ডিজায়ার, এটার একটা শব্দ আছে, এই যে শব্দটা পরীক্ষার হলে ব্যবহার করে, সেই ক্ষেত্রে আনপ্লিজেন্ট কালার এবং অডর দুইটাই থাকতে পারে, এবং ভিজিবল হেমাচুরিয়া থাকতে পারে, নাও থাকতে পারে। তবে এখানে যেমন একটু আগে আমি বলছি যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট বলতে কি বোঝায়। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইন দ্য লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ক্যান কজ একুইট পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস কিন্তু তিনটা জিনিসের ট্রাইড, যে এটা আমরা পড়বো। 30% পাইলোনেফ্রাইটিসের পেশেন্টের 30% পাইলোনেফ্রাইটিসের পেশেন্টের সিস্টাইটিস এবং ইউরেথ্রাইটিস থাকে, এটা একটু বুঝতে হবে। এখানে ইউরেথ্রাল সিনড্রোম সম্পর্কে বলছে, এটা একটু পড়বেন, যে যেখানে ইউরেথ্রাল সিনড্রোম হচ্ছে নো ব্যাকটেরিয়া বাট ফ্রম কালচার, বাট সিমটম আছে সাজেস্টিভ অফ ইউরেথ্রাইটিস বাট নো ব্যাকটেরিয়া। এখানে একটা কথা উপরে একটু, এখানে দুই একটা কথা আমাদের লাগবে, যে আমি রিস্ক ফ্যাক্টর অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই রিস্ক ফ্যাক্টর অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে তিনটা স্টার চিহ্ন, এটা পরীক্ষায় থাকে। এখানে মনে রাখতে হবে যে কাদের ইউটিআই হওয়ার সম্ভাবনা খুব বেশি, প্রোস্টেট যাদের ক্যান্সার, তারপরে ইউটেরাইন প্রোলাপস ফিমেলদের ইউটেরাইন প্রোলাপস যাদের, তাদের। আচ্ছা, তারপরে এখানে যেটা মেইন, এটা ডায়াবেটিক্স, আর যে ইউরোলিথিয়াসিস, এই কয়েকটা। ইনভেস্টিগেশন অফ দ্য পেশেন্ট অফ দ্য ইউরিনারি, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে প্রশ্ন থাকবেই। আমরা হসপিটালে যেগুলা করি সেটা হচ্ছে বেডসাইড, আমরা ডিপিস্টিক এক্সামিনেশন করে নাইট্রেট, লিউকোসাইট, গ্লুকোজ এগুলা দেখি। তবে পরীক্ষার হলে যেটা আসে, যে একটা পেশেন্ট আসলো, সে রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসলো, তুমি কোন টেস্ট দিবা? তো আমরা সেই ক্ষেত্রে যদি কোনো ফিমেল মেল রিকারেন্ট ইনফেকশন নিয়ে আসে, আমরা অবশ্যই তার সিটি স্ক্যান করাবো, এটা মনে রাখতে হবে, যে তার সিটি স্ক্যান, এই যে রেনাল ট্র্যাক্ট আল্ট্রাসাউন্ড অথবা সিটিটার কথা মনে রাখতে হবে। আর যদি আমি হেমাচুরিয়া পাই, সাসপিন ব্লাডার, আমরা সিস্টোস্কোপি, দুইটা পরীক্ষার হলে আসে, সিস্টোস্কোপি করব, দুইটা খুবই ইম্পর্টেন্ট। তো পাইলোনেফ্রাইটিসের কিছু ডিডি আছে, সেই ডিডি গুলা, যে এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, পাইলোনেফ্রাইটিসের অ্যাপেন্ডিসাইটিস, ডায়াবেটিকুলাইটিস, এইগুলা হচ্ছে ইনভেস্টিগেশন। আমি উপরে বলছি যে কি ইনভেস্টিগেশন করব, সেটা দরকার নাই। এখানে যদি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, যেহেতু সিমটম নাই, এখানে একটা কথা লিখছে যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া শুড নট বি ট্রিটেড, যদি সিমটম নাই, শুধু ব্যাকটেরিয়া থাকে, তাহলে শুড নট বি ট্রিটেড ইন দ্য অ্যাবসেন্স অফ ইউরিনারি সিমটম, এটা অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার কথাই বলছে। আর যদি
কোনো সিমটম থাকলে তাহলে ট্রিটমেন্ট লাগবে, শুধু ব্যাকটেরিয়া থাকলে ট্রিটমেন্ট লাগবে না ওই 3-4টা কারণ ছাড়া। আর অ্যাসিম্পটোমেটিক অনেক কথা লেখা আছে এখানে, যে আমাদের অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট গুলা, এই যে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট গুলা যাদের মোর দেন এত থাকে, তাদের এই যে এই ডেফিনেশনটা এতক্ষণ পরে আসছে। সবচেয়ে যে জীবাণু যেটা হয় এটা ইকোলাই দিয়ে হয়, এবং অন্যান্য জীবাণুর কথাও লিখছে। তবে এখানে যে কথাটা ওরা লিখছে যে ক্লেবসিলা এন্ড স্ট্রেপ্টোকক্কাই, এটাও মোর দিন দিন কমন হচ্ছে। তো ম্যানেজমেন্ট আমরা এখান থেকে না পড়ে আমরা বক্সটা দেখব। বক্সের মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা পয়েন্ট আছে, যে আমরা সিস্টাইটিস পাই যদি মানে ইউরেথ্রাতে কোনো, তাহলে আমরা ট্রাইমিথোপ্রিম আর নাইট্রোফিউরেন্ট্রিন আমরা দিব। ট্রাইমিথোপ্রিন, এবং তবে এই নাইট্রোফিউরেন্ট্রিনের পাশে লিখে রাখেন যে এই ড্রাগসটা আসলে কি বলে এটাকে, রেজিস্ট্যান্ট, এখন বর্তমানে রেজিস্ট্যান্ট। তো আমরা ট্রাইমিথোপ্রিনটা না দিয়ে আমরা নাইট্রোফিউরেন্ট্রিন দিব 7 থেকে 10 দিন। এবং কারোর যদি রিকারেন্ট ইউটিআই হতে থাকে, রিকারেন্ট এখানে এই যে প্রেগনেন্সিতে মনে রাখবেন সেফালোস্পোরিনটা সবচেয়ে বেস্ট। এবং প্রেগনেন্সিতে এই জিনিসটা আমরা কখনো দিতে পারবো না। প্রেগনেন্সিতে ট্রাইমিথোপ্রিম, এবং মনে করবেন প্রেগনেন্সিটা মনে রাখবেন কিভাবে, যে ট্রাইমেস্টারে ট্রাইমিথোপ্রিম, ট্রাইমেস্টার মানে প্রেগনেন্সিতে আমরা ট্রাইমিথোপ্রিম, ট্রাইমেস্টারে ট্রাইমিথোপ্রিম আর কুইনোলল দিতে পারবো না। তো এখানে আমরা সেফালোস্পোরিন গ্রুপসের ড্রাগগুলা 7 থেকে 10 দিন বেশি দিব না। এখানে সর্বোচ্চ 14 দিনের কথা অ্যান্টিবায়োটিক্স এর কথা লেখা আছে। তবে মনে রাখতে হবে যে একুইট প্রোস্টাটাইটিস, এটার মধ্যে স্টার চিহ্ন দিতে হবে, যে আমি ট্রাইমিথোপ্রিন যেটাই দেই না কেন আমাকে 28 দিন দিতে হবে, যে একটা অ্যান্টিবায়োটিক 28 দিন আমার দিতে হবে। এটা মনে রাখতে হবে, যে এই জিনিসটা পরীক্ষার হলে আসে যে আমি, হ্যাঁ। এখন অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া নিয়ে আমি বলছি যে 4 জায়গায় ট্রিটমেন্ট দিতে হবে: প্রেগনেন্সিতে, চিলড্রেনে, যদি ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনরমালিটি থাকে, ইমিউনো কম্প্রোমাইজড। আর একটু আগে আমি বললাম যে পারসিস্টেন্ট আর রিকারেন্ট ইউটিআই হলে আমরা আসলে, তো পারসিস্টেন্ট বা রিকারেন্ট ইউটিআই মেইনলি এটা উইমেনদের ক্ষেত্রে মোস্ট কমন সবচেয়ে, এবং এটা যেটা করে সেপসিস এবং কিডনি পর্যন্ত ড্যামেজ করতে পারে। এটা এই আমি শুধু ইম্পর্টেন্ট কথাগুলো বলে যাচ্ছি আর কি, যে সেপসিস এবং কিডনি ড্যামেজ পর্যন্ত এটা করতে পারে। এবং এখানেও আমরা ট্রাইমিথোপ্রিম এবং নাইট্রোফিনের দামও কম, আমরা এই ওষুধগুলা ব্যবহার করতে পারি। আর এই যে কথাটা, যে প্রোফাইলেকটিক মেজার টু বি অ্যাডপ্টেড বাই দ্য উইমেন উইথ রিকারেন্ট, 3টা স্টার চিহ্ন, যাদের রিকারেন্ট তাদের আমরা কি অ্যাডভাইসটা কি দিব, অ্যাডভাইসটা আমরা কি দিব? অ্যাডভাইসটা দিব যে সে যেন অ্যাটলিস্ট 2 লিটার পানি খায়, কমপ্লিট রেগুলার কমপ্লিট মানে ফুড হাইজিন মেনটেন করে, এগুলো সব বুঝে যাচ্ছে। ওই যে ক্যানবেরি জুসের কথা লেখছে, বা ট্যাবলেট ইফেক্টিভ, সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে এবং পরে ইয়া করতে হবে। অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া আমি পড়াইছি, যে এটা ট্রিটমেন্ট কখন দিব না দিব এই সম্পর্কে অনেক কথা বলছি আমি। এবং in generally treatment is not indicated, এটা ট্রিটমেন্ট is not indicated, তবে ট্রিটমেন্ট দিতে হবে, ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড। এই যে ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড কাদের, যে প্রেগনেন্ট উইমেন, ডোজ এবং যা যা বলছি। এবার হচ্ছে ক্যাথেটার রিলেটেড ব্যাকটেরিয়া, এফসিবিএস পরীক্ষার ফার্স্ট কোশ্চেনটা এটা অনেক সময় থাকতে পারে, যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হয়, এটা মনে রাখতে হবে 5 গুণ বেশি। ব্যাকটেরিয়া ইজ কমন, এই যে ব্যাকটেরিয়া কম মানে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার কথা বলছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া 5 ফোল্ড। এবং এখানে যে জিনিসটা, যে বাকিটা পড়বেন, ছোট সুন্দর সুন্দর কথা আছে এগুলো, একুইড পাইলোনেফ্রাইটিস। একুইড পাইলোনেফ্রাইটিসের ক্লিনিক্যাল একটা ট্রায়াড আছে, এটা হচ্ছে লয়েন পেইন, ফিভার এন্ড টেন্ডারনেস, এবং রেনাল পেলভিস, এবং স্মল অ্যাবসেস আর ওপেন রেনাল পেলভিস ইনফ্লামেশন থাকে এখানে, এবং স্মল অ্যাবসেস পর্যন্ত তৈরি হয়। ইনফেকশনটা এতই বেশি ভাইরাস আর ব্যাকটেরিয়া দিয়ে হয়, এখানে অ্যাবসেস ফরমেশন হয়। তবে স্পেশাল ভেরিয়েন্টের 2টা পাইলোনেফ্রাইটিস আছে, এটা মনে রাখতে হবে, যেখানে নেফ্রেক্টমি করতে হয়। পাইলোনেফ্রাইটিসে আমরা জানি যে অ্যান্টিবায়োটিক দিতে হয়, কিন্তু এমন কি কোন পাইলোনেফ্রাইটিস আছে যেখানে কেটে ফেলতে হবে, নেফ্রেক্টমি করতে হবে? আছে। সেটা হচ্ছে যে এই পাইলোনেফ্রাইটিসের ভিতরে
ব্যাকটেরিয়া জমে জমে যদি গ্যাস প্রোডাকশন করে, গ্যাস যেখানেই প্রোডাকশন হয় তাকে বলা হয় ইমফাইসেমেটোয়াস। তো ইমফাইসেমেটোয়াস পাইলোনেফ্রাইটিস যদি হয় কোথাও, তাহলে আমার সেখানে নেফ্রেক্টমি করতে হবে। আচ্ছা, এই যে ইমফাইসে আমি শুধু শব্দগুলো ধরাই দিচ্ছি। আরেকটা হচ্ছে জ্যান্থ্রোগ্রেনুলোমেটোয়াস পাইলোনেফ্রাইটিস। এই দুইটা শব্দ, এটা হচ্ছে স্পেশাল ভেরিয়েন্টের পাইলোনেফ্রাইটিস। এবং এখানে মানে পেপিলা যেটা সেটাও নেক্রোসিস হয়, পেপিলারি নেক্রোসিস পর্যন্ত হয় এখানে। আর এই যে ইমফাইসেমেটোয়াস পাইলোনেফ্রাইটিস এটা মেইনলি ডায়াবেটিক্স পেশেন্টের হয়। আর জ্যান্থোমেটোয়াস পাইলোনেফ্রাইটিস যেটা, এটা কিডনির ক্যান্সারে হয়। মনে রাখতে হবে যে অকেশনালি ইন ডায়াবেটিক্স পেশেন্ট এন্ড জ্যান্থোমেটোয়াস পাইলোনেফ্রাইটিস সেটা যেটা হয় সেটা রেনাল সেল ক্যান্সারের সাথে হয়। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন এগুলো আপনারা দেখবেন। তবে এখানে ইউরিন যেটা আমার করতে হবে যে পেশেন্টকে ওই যে বললাম এই দুটা ট্রিটমেন্ট যদি আসে তাহলে আমার ড্রেন করতে হবে বা নেফ্রেক্টমি করতে হবে। এগুলা একটু পড়বেন, পড়লেই বুঝবেন। আমি মেইন কথাটা আগে বলি, তো বললে আপনি বুঝতে পারবেন। রেনাল টিবি, রেনাল টিবি আসলে রেনাল টিবি বোঝার উপায়টা হচ্ছে যে কিডনিতে টিবি হয়েছে, আমি তো সেটা কোনো কিছুতেই বুঝবো না। তবে যদি ক্যালসিফিকেশন পাই আল্ট্রাসাউন্ড অথবা এক্সরেতে, তাহলে আমি বুঝবো যে এটা যে ট্র্যাক্টের কোনো ক্যালসিফিকেশন, এটা যদি পাই তাহলে আমি বুঝবো যে এটা টিবি। তো সেই ক্ষেত্রে আমরা টিবির যে ড্রাগস যেভাবে নেয় এভাবে আমরা নিব। তারপরে যেটা এখানে এগুলা পড়ার এটা কি আছে, এটা রিফ্লাক্স নেফ্রোপ্যাথি এমআরসিপিতে মাঝে মধ্যে আসে, এতটা না। আচ্ছা, ইউরোলিথিয়াসিস। ইউরোলিথিয়াসিস আপনারা জানেন যে এটা এটা মেইনলি কি বোঝাতে চাচ্ছে যে ওই যে ক্রিস্টাল বা যেটাই ফরমেশন হয় সেটা ক্রিস্টাল ফরমেশন হওয়ার কারণে ইউরিনারি ক্যালকুলাই কনসিস্ট অফ ক্রিস্টাল। আচ্ছা, এখানে ক্যালসিয়াম ফসফেটই জমা হয়। তো ক্যালসিয়াম ফসফেট এখানে মেইনলি কোন স্টোন হয় সেটা হচ্ছে জানার বিষয়, যে কিডনিতে কোন স্টোনটা বেশি হয়। যে ক্যালসিয়াম অক্সালেট এটা সবচেয়ে বেশি হয় এবং সিস্টিন এটা সবচেয়ে কম হয়। এটা মনে রাখতে হবে, ক্যালসিয়াম অক্সালেট। প্রথম যে দুইটা ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম থাকার কারণে এরা রেডিও ওপেক থাকে, রেডিও ওপেক। আর ইউরিক অ্যাসিড বা যেগুলো এটা রেডিও লুসেন্ট। আর সিস্টিন যেটা এটা সেমি ওপেক, সিস্টিন সেমি। এর দুইটা হচ্ছে রেডিও ওপেক আর এর দুইটা হচ্ছে রেডিও লুসেন্ট। আচ্ছা, তো প্রিডিসপোজিং ফ্যাক্টরস অফ কিডনি, এনভায়রনমেন্টাল লো, যদি কারোর ভলিউম যদি কম হয়, সে প্রোটিন খায় বেশি, সোডিয়াম খায় বেশি, ক্যালসিয়াম কম খায়। সোডিয়াম বেশি খেলে ইউরিন দিয়ে সোডিয়াম বেশি বের হবে, ইউরিন দিয়ে অক্সালেট বেশি বের, আসলে মানে কতগুলো ক্রিস্টাল বের হবে, যার কারণে এখানে এখন ক্যালসিয়াম স্টোন হলো আমার, অবশ্যই দেখা যাবে যে হাইপার ক্যালসিমিয়া জাতীয় কোনো রোগ বা হাইপার ক্যালসিমিয়া কিভাবে হয়, যে হাইপার প্যারাথাইরয়েডিজম বা হাইপোপ্যারাথাইরয়েডিজম এই ধরনের কোনো রোগ আমার আছে কিনা এগুলো আমার আইডেন্টিফাই করতে হবে। তারপরে আইলিয়াল রিসেকশন করে, যেমন দুইটা রোগ ক্রনস ডিজিজ আলসারেটিভ করে আইলিয়াস রিসেকশন করে। রিসেকশন করলে সেখানে কি হয়, অক্সালেট সেই ইয়াতে অক্সালেট অ্যাবজর্পশন বেড়ে যায় এবং ইউরিনারি এক্সক্রিয়েশন বেড়ে যায়। তো আইলিয়াস এই এই অবজর্পশনটা বেড়ে যাওয়ার কারণে অক্সালেট স্টোন বেশি, তোর পরীক্ষার হলো অনেক আসছে যে আইলিয়াল ডিজিজ বা রিসেকশন করলে কোন স্টোন, অক্সালেট স্টোন হয়, এটা মনে রাখতে হবে। আইলিয়াল ডিসেকশন অক্সালেট স্টোন তৈরি হয়। আর রেনাল টিউবুলার এসিডোসিস টাইপ 1 এটা আমরা পড়বো বা পড়ছি মনে হয় যতটুকু, এখানে স্টোন তৈরি হয়। আচ্ছা, তো এখানে স্ট্যাগ হর্ন ক্যালকুলাই বলতে কি বোঝায়, আসলে আমাদের যে রেনাল পেলভিসটা থাকে, এই রেনাল পেলভিসে দেখা যায় যে এক ধরনের স্ট্যাগ হর্ন মানে কাটা কাটা একটা ইয়ে থাকে, স্টোন, স্ট্যাগ হর্ন, যেটাকে আমরা স্ট্যাগ হর্ন বলি। তো এই স্ট্যাগ হর্ন ক্যালকুলাই রেনাল পেলভিস এবং এটার ব্রাঞ্চ ক্যালিক্সে পর্যন্ত থাকে। আচ্ছা, আর
আমার কাছে যেহেতু ক্যালসিয়াম আর অক্সালেট, ক্যালসিয়াম শব্দটা আসা মানেই তার মানে হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর কথা চিন্তা করা, হাইপার প্যারাথাইরয়েডিজম এর কথা চিন্তা করা, ভিটামিন ডি ইনটক্সিকেশন, রেনাল টিবির কথা, এগুলোর কথা মনে করতে হবে। কারণ আমি এগুলা পড়াইছি সব। যে যদি কোনো রেনাল প্যারেনকাইমাতে ক্যালসিফিকেশন পাই, তাহলে আমি কি কি রোগের কথা চিন্তা করব। এই যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হাইপার প্যারাথাইরয়েডিজম, টিবি, ডি আর ভিটামিন ডি, সব এগুলোর কথা চিন্তা করব। এবং নেফ্রোক্যালসিনোসিস একটা শব্দ আছে। আসলে রেনাল পেলভিসে যদি ক্যালসিয়াম ডিপোজিট হয়, তো আমরা এই ক্ষেত্রে কোন ইনভেস্টিগেশন দিব, এটা আমি প্রথম দিনই পড়াইছি যে আমি কি ইনভেস্টিগেশন দিব। যদি 90% স্টোনে ক্যালসিয়াম থাকে এবং এটা এক্স-রেতেই ধরা পড়ে, এবং নন কন্ট্রাস্ট সিটি ইউরোলিথিয়াসিস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। আর কন্ট্রাস্টওয়ালা দিব কোনটাতে? কন্ট্রাস্টওয়ালা দিব আমরা হচ্ছে মাস দেখার জন্য আমরা যাই। তো এটা পরীক্ষার হলে আসে গোল্ড স্ট্যান্ডার্ড। এবং কোন স্টোনটা পাস করে যায়, এটা আমরা জানি যে 4 মিলিমিটার বা 5 মিলিমিটারের নিচে এক এক বইতে এক একটা এটা পাস করে স্পন্টেনাসলি। এখান থেকে আমাদের তেমন কোনো পড়া নাই। তারপরে আমরা যেটা যাব যে ইন্ডিকেশন ফর ইন্টারভেনশন টু ম্যানেজ এন্ড রিমুভ স্টোন ফ্রম দ্য ইউরিন, এটা তো খুব আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে পড়া যেটা, যে কিডনি, এই ছবিটা পড়বেন, এই ছবিটা একটু দাগান, এই ছবিটা পড়বেন, অপশনগুলো কি কি, কোন জায়গায় স্টোন থাকলে আমি কিভাবে বের করব, এক্সট্রা কর্পোরাল শক ওয়েভ লিথোট্রিপসি কখন করব, এগুলো একটু দেখবেন। এইখানে এটার মধ্যে একটা দুইটা স্টার চিহ্ন দেন। এখানে আমাদের মনে রাখতে হবে একটা পড়া, সেটা হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। যে এটার মতো মজার পড়া আমার লাইফে আমি দেখিনি। যে মেজার টু প্রিভেন্ট ক্যালসিয়াম স্টোন ফরমেশন, যে আমি কিভাবে স্টোন ফরমেশন করব, প্রিভেন্ট করব। তো স্টোন ফরমেশন প্রিভেন্ট করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থায়াজাইড ডায়োরেটিক্স। আমার কথা আগে শুনতে হবে, পরে অন্তত বইয়ের দিকে তাকানো। থায়াজাইড ডায়োরেটিক্স ক্যালসিয়ামকে সংরক্ষণ করে, মনে রাখতে হবে। তো ক্যালসিয়ামকে সংরক্ষণ করে মানে কি, সে ক্যালসিয়ামকে ইউরিন দিয়ে বের হতে দেয় না। সেজন্য পোস্ট মেনুপুলার উইমেনদের যদি আমরা ডায়াবেটিক্স দেই, তাহলে তার অস্টিওপোরোসিস ডেভেলপ করবে না। তো ক্যালসিয়ামটাকে যদি সংরক্ষণ করে, মনে রাখতে হবে ক্যালসিয়ামকে যদি আমি সংরক্ষণ করি, তাহলে ক্যালসিয়ামটা ইউরিন দিয়ে বের হবে না। তো বের না হলে এটা শরীরের রক্তের মধ্যে থাকবে এবং বোনসে ইট আকারে বসে যাবে। তাহলে মনে রাখতে হবে সুপার ড্রাগ ক্যালসিয়াম, যে পোস্ট মেনোপজাল উইমেন, যার বয়স 50-এর উপরে, যার আছে কি আছে, যার প্রেসার আছে, তাকে আমরা থায়াজাইড ডায়োরেটিক্স দিব। কারণ 50-এর উপরে কিন্তু অস্টিওপোরোসিস ডেভেলপ করে। তো থায়াজাইড ডায়োরেটিক্স এক ঢিলে 3 পাখি মারতেছে। প্রথম পাখি, যে সে ক্যালসিয়ামকে শরীর থেকে বের করতে দেয় না, সে এটাকে ধরে রাখে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা ধরে ধরে বোনসে নিয়ে লাগায়, অস্টিওপোরোসিস হইতে দেয় না। 3 নাম্বার হচ্ছে যে আমাদের প্রেসারের ওষুধ এটা আমরা, তাহলে এক ঢিলে 3 পাখি। কোনো কেউ যদি এই ওষুধটা কোনো 50 বছরের উপরে যার প্রেসার আছে, যার অস্টিওপোরোসিস এখন হওয়ার সময় আছে, যার স্টোন এর আগে হয়েছে, এটা প্রিভেন্ট করতে হবে, তাকে যদি থাইরয়েড ডায়াবেটিক্স না দেওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই তার গুনাহ হবে। আমি বলছি গুনাহ হবে তার। তো আমার এই আর হয়তোবা ৩-৪ মিনিট পরে এই লাইনটাও কাটবে। তো আমি এই আস্তে আস্তে করে, আমার আজকে ডিউটি আছে, সেজন্য এই ভিডিওগুলো এমনি বানানো হচ্ছে। এভাবে ভিডিও বানাইতে আমার মজা পাই না আমি। তো আমাদের মনে রাখতে হবে যে এই যে কনজেনিটাল অ্যাবনর্মাল সিঙ্গেল কিডনিস, মেডুলারি স্পঞ্জি কিডনিস, এগুলো একটু নিজেরা নিজেরা নেটে সার্চ দিবেন। পড়লে বুঝবেন, অবশ্যই বুঝবেন। না বুঝার এখানে কিচ্ছু নাই। তো এখানে লিখছে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস অফ দা ইউরিনারি ট্র্যাক্ট, এগুলো পড়বেন। রেনাল অ্যাজেনেসিস, একটোপিক কিডনি, সিঙ্গেল কিডনি, এগুলো আমরা ছোটকালের পড়া, এগুলা পড়বেন। তো আমরা এখন যে জিনিসটা পড়বো, এই যে রেট্রোপেরিনেটাল ফাইব্রোসিস, আমি এটা এখানে পড়াবো না, আমরা পড়বো ইয়াতে। এটা চ্যাপ্টারটা হচ্ছে অন্য একটা জায়গায়, সেখানে পড়বো এটা। আমরা এখন টিউমার নিয়ে পড়বো, রেনাল সেল ক্যান্সার, এবং এখানেও অনেক সুন্দর সুন্দর পড়া আছে রেনাল সেল ক্যান্সার। ঠিক আছে।